নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো। যারা আমার এই চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রায় 2-3 মাস ধরে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসছিল না। এর কারণ অবশ্যই গ্রীষ্মকাল। প্রচণ্ড দাবদাহের ফলে ভিডিও শ্যুট করা যে কি ভীষণ কষ্টের তা হয়তো আর বলে বোঝাতে পারবো না। তাই আমি ঠিক করলাম যে তোমাদের জন্য অডিও ফরম্যাটে কিছু ভিডিও আপলোড করব। আজ আমরা কথা বলবো বাংলা উপন্যাস সাহিত্যের মাইল ফলক হয়ে যাওয়া এক উপন্যাসকে নিয়ে। উপন্যাসের নাম পথের পাঁচালী, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। উপন্যাসটির নাম শুনলেই আমাদের অনেকেরই ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমাদের ছোটবেলার সাথে এই উপন্যাসের একটি বিশেষ অংশ, বলা যেতে পারে আমাটির ভেপু অংশটি, অনেকের সাথে জড়িত রয়েছে। আজকে আমরা কথা বলবো পথের পাঁচালী উপন্যাস সম্পর্কে। পথের পাঁচালী উপন্যাসে পথের ভূমিকা ঠিক কী? আলোচনা থেকে আরেকটি বিষয়ও পরিস্ফুট হয় যে পথের পাঁচালী উপন্যাসের নামকরণটা। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের আলোচনা। উপন্যাস সম্পর্কে আলোচনা করার আগে আমি যেটা করি, যে কোনো টেক্সট পড়ার আগে আমাদের সেই লেখক সম্পর্কে কিন্তু জানতে হয়। এখানে লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা কথা সাহিত্যে যখন প্রবেশ করছেন তখন সেখানে উজ্জ্বলভাবে বিরাজ করছেন দুজন লেখক। কে কে? উত্তর হলো রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র। তবুও এই রবীন্দ্র এবং শরৎ শাসিত বাংলা কথা সাহিত্যের ক্ষেত্রে বিভূতিভূষণ নিজেকে প্রথম থেকেই প্রতিষ্ঠিত করেছেন। তার পথের পাঁচালী যখন বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়, অর্থাৎ 1928 এবং 1929, সেই সময়ে ওই পত্রিকাতেই রবীন্দ্রনাথের যোগাযোগ উপন্যাসটি প্রকাশিত হচ্ছিল। তাহলে বুঝতেই পারছো একই সঙ্গে রবীন্দ্রনাথ এবং বিভূতিভূষণের সাহিত্য প্রকাশিত হচ্ছে। কিন্তু পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম এবং সার্থক এবং সঙ্গে সঙ্গে জনপ্রিয় একটি উপন্যাস। এই উপন্যাস প্রকাশের সাথে সাথেই বিভূতিভূষণ পাঠকদের মনে একটি জায়গা বা পাঠক হৃদয়ে অধিকার করে নেন। বিভূতিভূষণের উপন্যাসের মধ্যে কি আছে? আসলে বিভূতিভূষণের উপন্যাসের উপাদান এবং বিষয়বস্তু খুব সাধারণ। শরৎ পরবর্তী বাংলা উপন্যাসের 3 প্রধান বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়, এই 3 বন্দ্যোপাধ্যায়ই কিন্তু আলাদা আলাদা মতাদর্শের যাত্রী। সেদিক দিয়ে আলোচনা করলে বিভূতিভূষণ একলা পথের যাত্রী। সাহিত্যের কথা নিবন্ধে তিনি লিখেছিলেন, বাংলাদেশের সাহিত্যের উপাদান বাংলার নরনারী, তাদের দুঃখ দারিদ্র্যময় জীবন, তাদের আশা নিরাশা, হাসি কান্না পুলক। পথের পাঁচালী উপন্যাসও তার ব্যতিক্রম নয়। এখানেও বাংলাদেশের সেই নরনারী পরিবেশের ছবিটিই ফুটে উঠেছে। কিন্তু আমরা দেখব যে পথের পাঁচালী যখন প্রকাশিত হচ্ছে ঠিক সেই সময় অন্যান্য যে সমস্ত বাংলা উপন্যাসগুলো লেখা হচ্ছে সেই উপন্যাসগুলোর বিষয় কিন্তু বিষণ্ণ, উদ্ভ্রান্ত, সমস্যা জর্জরিত সমাজের ছবি। আর পথের পাঁচালীতে আমরা পেয়েছি অপু আর দুর্গার মতো এক সরল জীবনের ছবি। সরোজ বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেছিলেন যে বাস্তবতা নিয়ে তিনি মাথা ঘামাননি, তার বিষয় ছিল জীবন সত্য। এরপর আসি যে পথের পাঁচালী, এই নামটা পাঁচালী কেন? মধ্যযুগের বাংলা সাহিত্যও ছিল দেবদেবী নির্ভর। এটা আমরা মধ্যযুগের সাহিত্য যখন আলোচনা করেছি তখনও বলেছি। সেখানে পাঁচালীর আঙ্গিক লক্ষ্য করা যায়। এই পাঁচালী জিনিসটা আসলে কি? এই পাঁচালী হলো অনেকটা বন্দনার মতো করে লেখা কিছু পদের সমাহার। বিভূতিভূষণ তার প্রথম উপন্যাসের নাম দিলেন পথের পাঁচালী। তাহলে কি তিনি পথের বন্দনা গাইতে চাইলেন? না, তিনি শুধুমাত্র পথের বন্দনা নয়, জীবন সত্যের সাথে পথকে তিনি মিশিয়ে দিতে চাইলেন। এই উপন্যাসে পথের জন্য পিপাসা আছে। অপু এই পথের অনন্ত যাত্রী। কিন্তু বাংলা সাহিত্যে পথ কি এর আগে দেখা যায়নি? আমাদের তো মনে পড়ে যায় সেই ডাকঘর নাটকের কথা, যেখানে অমলের মধ্যে পথের পিপাসা লক্ষ্য করা যায়। আবার অচলায়তন নাটকেও রবীন্দ্রনাথ ঠাকুর পঞ্চকের গলায় একটি গান দিয়েছিলেন। কি সেই গান? সেই গানে বলা হচ্ছে, দূরে কোথায় দূরে দূরে মন বেড়ায় গো ঘুরে ঘুরে। অর্থাৎ পথের পিপাসা তো বাংলা সাহিত্যে এর আগেও ছিল। পথের পাঁচালী উপন্যাসে যেটা হলো, পথের পাঁচালী উপন্যাসের প্রথম খণ্ডের সময়কে প্রাধান্য দেওয়া হয়েছে। আবার শেষ অনুচ্ছেদে প্রাধান্য পেয়েছে ওয়াইড স্পেস,
এই হোয়াইট স্পেসের কথা বিভূতিভূষণ বারবার তার স্মৃতি কথায় বলেছেন। বল্লালী বালায় অংশ শুরু হতে না হতেই বলা হয়েছে, শাঁখারি পুকুরে নাল ফুলের বংশের পর বংশ কত আসিয়াছে, চলিয়া গিয়াছে। গ্রামের নীলকুঠির মতো জনসন টমসন সাহেব কত মজুমদারকে কোথায় ভাসায়া লইয়া গেল। কিন্তু এই উপন্যাসটি যখন শেষ হচ্ছে তখন তার সুর পাল্টে গেছে। অপুর সামনে তখন দীর্ঘ পথ। পথের দেবতা তাকে প্রসন্ন হেসে বলছেন, মূর্খ বালক, পথ তো তোমার শেষ হয়নি, চলো এগিয়ে যাই। স্মৃতির রেখাতে বিভূতিভূষণ লিখেছিলেন, ভগবান আমি তোমার অন্য স্বর্গ চাই না, যুগে যুগে তুমি এই মাটির পৃথিবীতে আমাকে নিয়ে এসো। এই দিনলিপিতে তিনি ভাগলপুরে বসে লিখছেন, আর এখানে বসেই তিনি লিখেছিলেন পথের পাঁচালী উপন্যাস। স্মৃতির স্মরণীবে তিনি বারবার সেই শৈশবের এবং প্রকৃতির মধ্যে একাত্ম হয়ে রচনা করেছিলেন এই উপন্যাসটি। বিভূতিভূষণ আর অপু তো আলাদা নয়। স্মৃতির রেখা এবং পথের পাঁচালী এক মনেরই প্রকাশ। তবে আমরা পথের পাঁচালীকে বিভূতিভূষণের আত্মজীবনী অবশ্যই বলবো না। অপুরা নিশ্চিন্তিপুর থেকে কাশী চলে যাবে। গঙ্গানন্দপুরের সিদ্ধেশ্বরী ঠাকুর বাড়িতে অপুর মা সর্বজয়ার পূজার মানত করা আছে। মানত শোধ করতে যাবে কে? অপু। এই প্রথম অপু একা পথে বেরিয়েছে। যেতে যেতে পুলকে ভরে যাচ্ছে তার মন। ঘরে থাকতে তার ভালো লাগছে না। তার খুব মজা হয় যদি তার বাবা তাকে বলে, খোকা তুমি শুধু পথে পথে বেড়াও। এই যাত্রাপথের যে বর্ণনা এই উপন্যাসের মধ্যে দেওয়া আছে, এখানেই এই উপন্যাসটার মর্মসত্য ব্যক্ত হয়েছে। আসলে পুরো উপন্যাসটাই একটা মুগ্ধ মনের যাত্রাপথের কাহিনী। পথের পাঁচালী আসলে জীবনেরই প্রতিচ্ছবি। বিভূতিভূষণের উপন্যাসের মধ্যে যে জীবন প্রেম আছে তার মূলে কিন্তু ঈশ্বর বিশ্বাস, প্রকৃতি প্রেম, মানুষের প্রতি ভালোবাসা। আর পথের পাঁচালী উপন্যাসের মধ্যে নিশ্চিন্দিপুর, কাশীর জীবনযাত্রা ফুটে উঠেছে। আমাদের যে মানব জীবন, এই জীবনটাও তো অনেকটা পথের মতো। অনন্ত এই জীবন প্রবাহে বহু অভিজ্ঞতার সাক্ষী হতে হয় মানুষকে। কখনো আনন্দ, কখনো দুঃখ। কিন্তু জীবন যেমন থেমে থাকে না, তেমনি পথের দেবতার পথ ফুরোয় না। পথের আসলে শেষ নেই। এই অনন্ত পথ যেন জীবনের এই দিকটিকেই ইঙ্গিত দেয়। তবে পথের পাঁচালী শুধুমাত্র একটি দরিদ্র পরিবারের গল্প বা দারিদ্র্যের গল্প নয়। এই গল্প অপুর জীবন বিস্ময়ের গল্প। আর এই অপুর জীবন বিস্ময়ের সাথেই পথের অঙ্গাঙ্গিভাবে পথ জড়িয়ে আছে। অপুর কল্পনা কোনো মতেই ফুরোয় না। অজানাকে জানা, অচেনাকে চেনার প্রবল আগ্রহ নিয়েই সে পথ হাঁটে। তাই অনায়াসে সে ভাবতে পারে যে পথটা তার অচেনা, সেই পথটা অনেক দূরে চলে গেছে, হয়তো রামায়ণ মহাভারতের দেশে গিয়ে মিশেছে। সে বিশালাক্ষী দেবীকে দেখতে পায়, কিন্তু দেখতে পেয়েও সে কোনো বর চায় না। কি চাওয়ার আছে তার? টাকা পয়সা? সে তো এসবের মূল্য বুঝতে পারে না। তাই সুখ, দুঃখ, শান্তি এসবের ঊর্ধ্বে শরৎকালের দুপুরবেলা শুয়ে শুয়ে সে দেখতে পায় এক উদাস গৃহবিভাগী পথিক দেবতার সুকণ্ঠের অবদান দূর হইতে দূরে মিলাইয়া চলিয়াছে। এই উপন্যাসের প্রধান দুটি চরিত্র হল অপু এবং দুর্গা। এরা প্রকৃতির সন্তান। প্রকৃতির অসীম ভাণ্ডারের মধ্যে নিজেদের মিশিয়ে দেয় তারা। তবে দুর্গা প্রকৃতির মধ্যে কেবলমাত্র নিজের লোভ মেটানোর জন্যই ছুটে, আবার অপু ছুটে অপার বিস্ময়ে। একটার পর একটা জট যেন সে খুলে দিতে চায়। বিভূতিভূষণের মতে এই দুজন অনন্ত যে জীবন পথ, সে পথের ইহারা নিতান্ত ক্ষুদ্র পথিক দল। পথের বাঁকে ফুলে ফলের দুঃখে সুখে ইহাদের অভ্যর্থনা একেবারে নতুন। এই যে অনন্ত জীবন পথের কথা বিভূতিভূষণ বলে দিলেন দুর্গা এবং অপুর মধ্যে, এখানেই তো পথের ভূমিকা লুকিয়ে আছে। কিন্তু পথের শেষ না থাকলেও মাঝে মাঝে জীবন থমকে দাঁড়ায়। আকাশের নীল আস্তরণ ভেদ করে মাঝে মাঝে অনন্তের হাতছানি আসে। সে হাতছানিতে কেউ কেউ হারিয়েও যায়। দুর্গাও সেই অজানার ডাক পেয়ে হারিয়ে গেছে। অপু হয়ে যায় একা। তাহলে কি অপু থেমে থাকবে? না, অপুর পথ চলা কিন্তু থামে না। নিশ্চিন্তপুর থেকে কাশী যাওয়ার উন্মাদনা তার বুকের মধ্যে জেগে থাকে। আমরা দেখতে পাই সমস্ত যাত্রাপথে রেলযাত্রার অভিজ্ঞতা তাকে অন্য এক জগতে নিয়ে চলে যায়। কাশীর জীবন অপুর কাছে এক নতুন এক জীবন।
এখানেই সে প্রথম প্রকৃত বহির্জগতের সন্ধান পেয়েছে। বাবার মৃত্যুর পর সর্বজয়ার কষ্ট তার চোখে ধরা পড়েছে। ফিরতে চেয়েছে তার ফেলে আসা নিশ্চিন্তপুরের কাছে। আসলে অপু তার জীবনের যাত্রা থামেনি কোনো কিছুতেই। অপু যেন রবীন্দ্রনাথের সেই গানটিরই একমাত্র ধারক এবং বাহক, যে গানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমার এই পথ চলাতেই আনন্দ। ধন্যবাদ। আশা করি বোঝা গেছে আজকের এই পথের পাঁচালী উপন্যাসের পথের ভূমিকা। তোমাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে তবে অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। আর তোমাদের কোন বিষয়ে আলোচনা চায় তা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।